আমাদের এই রিভার সিস্টেমটা এত ইন্ট্রিকেট, এত সুন্দর একটা জিনিস, কিন্তু আমরা আসলে এটাকে কোথাও প্রপারলি ইউজও করতেছি না, আর এটাকে টেক কেয়ারও করতেছি না। প্রতিদিনই হচ্ছে মানুষের আতিথেয়তা পাইতাম। 5 মিনিটের পরিচয়ে ওনারা ইলিশ মাছ ধরতে গেছিল, আচ্ছা, 4 দিন পরে ঘাটে ব্যাক আসছে। তো এই রাতটা এত মজার ছিল যে আমি মানে ওনারা মনে হয় যেন আকাশের তারা পেয়ে গেছে, এরকম অবস্থা। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমসের ভ্রমণ বিষয়ক আয়োজন ট্রাভেল টেলস পডকাস্টে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাশরুফুল হাসান টনি, এবং আমার সঙ্গে আজ এমন একজন মানুষ রয়েছেন যিনি সম্প্রতি তিস্তা থেকে নদী এবং সমুদ্রপথে কায়াকিং করে সাপুড়ি দ্বীপ পর্যন্ত পৌঁছেছেন। বলছি ইমতিয়াজ মাহমুদ ভাইয়ের কথা। ভাই, কেমন আছেন? হ্যালো ভাই, সেরা। কেমন চলছে সবকিছু? খুবই খুবই ভালো চলতেছে ভাই, খুবই মজার একটা সিঙ্গারা খাওয়াইছেন। আচ্ছা, খুব জোস। আপনি তো সম্প্রতি কায়াকিং একটা অভিযান করেছেন। আমরা কায়াক সম্পর্কে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সো আপনার কায়াকের অভিযান দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি যে এই কায়াক নিয়ে যে অভিযান করেছেন, সো এই অভিযানটা আপনার মাথায় কিভাবে এসেছিল? কায়াক নিয়ে অভিযানের মাথায় আসার আসলে কনটেক্সট হচ্ছে, এমনিতে আমি আসলে মাউন্টেনিয়ারিং এর সাথে বেশি জড়িত অনেক বছর থেকে। তো বাট মাউন্টেনিয়ারিং তো বাংলাদেশে করাটা একটু চ্যালেঞ্জিং, কারণ মাউন্টেনই তো নাই বাংলাদেশে। পাহাড় যা একটু আসছে বান্দরবান, ওটাও তো যাওয়া অনেক রেস্ট্রিকশনের ব্যাপার। তো আমাদের মনে হলো যে আসলে বাংলাদেশে তো আছেই নদী, তো একটা ছোট্ট অভিযানে গেছিলাম একবার। একটা কাঠের নৌকা নিয়ে, ট্র্যাডিশনাল নৌকা নিয়ে আমরা হচ্ছে সুরমা নদীটা একবার জাস্ট এক্সপ্লোর করছিলাম। তো সেবার প্রথম মনে হলো আর কি যে কায়াক নিয়ে মানে নদীগুলা এক্সপ্লোর করা যে মজার একটা অ্যাক্টিভিটি হইতে পারে। তারপর খুঁজতে খুঁজতে যে কি অ্যাক্টিভিটি করা যায় যেটা দিয়ে নদী এক্সপ্লোর করা যায়, দেন কায়াকিংটাকেই সবচেয়ে ইজিয়ার অপশন মনে হয়েছে। যদি শুরুর কথা বলি, যে কিভাবে শুরু করেছিলেন বা কবে থেকে শুরু করেছিলেন? স্টার্টটা ছিল অক্টোবরের 18 তারিখ। আচ্ছা। তারপরে এটা হচ্ছে নীলফামারী জেলার দোহলগ্রাম নামে একটা জায়গা, আচ্ছা, যেখান দিয়ে হচ্ছে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে। জি। ওই বর্ডার থেকে আমি স্টার্ট করি, দেন তিস্তা নদী পার করে ব্রহ্মপুত্রে আসি। তারপরে ব্রহ্মপুত্র যমুনার ওই স্ট্রিমটা ধরে পদ্মায় এন্ট্রি নেই। তারপরে পদ্মা ধরে মেঘনায় আসি, চাঁদপুর। তারপরে মেঘনা ধরে সামনে গিয়ে বঙ্গোপসাগর, তারপর বঙ্গোপসাগরের সাইড দিয়ে টেকনাফ পর্যন্ত, সাপুড়ির দ্বীপ পর্যন্ত। এটা হচ্ছে আপনার মানে আলটিমেটলি জার্নির যে রুট, সেটা রুটটা। সো কায়াক তো নিশ্চয়ই ঢাকা থেকে নিয়ে গিয়েছিলেন ট্রাকে করে, বাসের ছাদে করে। ওকে। সো এই যে আপনি নীলফামারীর তিস্তা, মানে যেখানে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, সেখান থেকে শুরু করলেন। সো যদি বলি, এই যে শুরু করলেন, এরপরে আপনার দিনলিপিগুলো আসলে কেমন হচ্ছিল? দিনলিপিগুলো আসলে স্ট্রাকচারটা সেম, যে প্রতিদিন আমি কায়াক চালাবো, প্রচন্ড রোদ, তারপরে সন্ধ্যাবেলায় কোনো একটা জায়গায় উঠবো, যে কই থাকা যায় এটা দেখতে থাকতাম সন্ধ্যা থেকে বিকাল থেকে। তারপরে কোনো একটা জায়গায় যাব, অনেক অনেক গ্রামের মানুষজন পাবো, সবাই অনেক ইন্টারেস্ট নিয়ে কথা বলতে আসবে। তারপর রাত 11টা পর্যন্ত মানুষের প্রশ্নের উত্তর দিতে থাকবো, দেন 11টার দিকে ঘুমায়, পরের দিন আবার সেম জিনিস। এটা ছিল বেসিক স্ট্রাকচার। বাট প্রত্যেকটা দিনই মানে এই স্ট্রাকচারটা সেম হলেও কোনো দিন যে বোরিং হয়ে গেছে তা না, কারণ প্রত্যেকটা দিনই একটা আসলে নতুন জায়গা, নতুন মানুষ, কিছু না কিছু ইন্টারেস্টিং হইতেছে। মানে যদি বলি এক্সপ্লোরের যে ব্যাপারটা, যে প্রত্যেকদিন আপনি নিজেকে এবং অঞ্চল এক্সপ্লোর করার চেষ্টা করছিলেন বা করেছেন। খুবই ছোট্ট সংকীর্ণ জায়গা কায়াকের মধ্যে আপনার নিশ্চয়ই, যেহেতু দীর্ঘদিনের একটা জার্নি, আপনার অনেক কিছু ক্যারি করতে হয়েছে। সো আপনি আপনার প্রয়োজনে কি কি ক্যারি করেছিলেন? আসলে প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিছু তো ছিল হচ্ছে ক্যাম্পিং গিয়ার, আচ্ছা, যে ধরেন টেন্ট, তারপর স্লিপিং ব্যাগ, জামা কাপড়। আর কিছু ছিল হচ্ছে কুকিং গিয়ার, যে চুলা, গ্যাস, তারপরে টুকটাক খাবার দাবার, ড্রাই ফ্রুটস। তারপরে এরপরে কিছু ছিল হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, যে ধরেন মোবাইল, পাওয়ার ব্যাংক, ক্যামেরা গিয়ার। আর কিছু ছিল হচ্ছে সেফটি ইকুইপমেন্টস, ধরেন আপনার ফ্লোটিং ডিভাইস, লাইফ জ্যাকেট, তারপরে টুকটাক জিনিসপত্র, ছুরি, কাঁচি, হাবিজাবি। আচ্ছা, যে বলছিলেন আপনার কাছে কুকিং সেট ছিল, সো আপনি রান্না কি নিজেই করতেন? রান্নার ব্যাপারটা হচ্ছে, রান্না করার ব্যবস্থা আমি নিয়ে গেছিলাম,
কিন্তু সারপ্রাইজিংলি আমি যেই নুডলসগুলো কিনে আমি দহলগ্রাম থেকে শুরু করি, ওই নুডলসগুলা 2টা প্যাকেট নুডলস আমি নিছিলাম, 8 প্যাকেটের 2টা, যে সামনে লাগলে আবার রিফিল করব। বাট ওই 2টা 8 প্যাকেট মানে 16 প্যাকেটের মধ্যে আমি প্রবাবলি 5 প্যাকেটের বেশি খাইতে পারি নাই। আর বাকি সবগুলো নুডলস আমি আবার টেকনাফ পর্যন্ত নিয়ে আসছিলাম। আচ্ছা। তারপরে প্রতিদিনই দেখা যেত যে কোনো না কোনো জায়গা থেকে গ্রামের মানুষ বা যেখানে থাকতাম, আমি তো অনেক অনেক ডিফারেন্ট জায়গায় থাকছি, তো প্রতিদিনই হচ্ছে মানুষের আতিথেয়তা পাইতাম, কোনো না কোনোভাবে দাওয়াত খাওয়া দাওয়া হয়েই যেত। অনলি একদিন আমি হচ্ছে রাতের খাওয়ার জন্য একটা নুডলস রান্না করছিলাম, বাট ওই দিনও আমি আসলে এরপরেই হচ্ছে এক বাসা থেকে খাওয়া পাঠাইছিল, তো রান্না করার ব্যবস্থা ছিল বাট আমার করতে হতো না তেমন। এটা খুবই চমৎকার যে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা যদি বলি, আমরা যখন একা ভ্রমণ করি বা ঘুরতে যাই, এটা কিন্তু বোঝা যায় যে মানুষগুলো আসলেই কত দারুণ। রাইট। সো এবার যদি ভাই আসি, যেহেতু আপনি রাত্রি যাপন করতেন বিভিন্ন জায়গায়, এই রাত্রি যাপনের বিষয়গুলো আসলে কিভাবে ম্যানেজ করতেন? আমি সকালবেলা বের হইতাম 9টা 10টা এরকম, 9টার আগে আমি বেরোতে পারতাম না কোনোদিনই। জি। তো 9টা থেকে আমি ধরেন যে 3টা পর্যন্ত আমি নর্মাল কায়াকিং করতে থাকতাম, যে যতটুকু ইচ্ছা। 3টার পরে আমি হচ্ছে দেখা শুরু করতাম ম্যাপে যে সামনে কতটুকু দূরে একটা লোকালিটি আছে যেখানে থাকার জায়গা পাওয়া যাওয়ার চান্স আছে। তো ওই লোকালিটিটা কতটুকু দূরে বা এর পরে সামনে কি আছে, এটার উপর ডিপেন্ড করতে হচ্ছে আমি আর কতক্ষণ চালাবো। তো আমি তো শীতকালের মানে অক্টোবর, তো শীতের শুরুর দিক, তো দেখা যেত যে 5টার দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তো 3টা থেকে 5টা 2 ঘন্টা, তো ওই 2 ঘন্টার মধ্যে আমি কতটুকু পৌঁছাতে পারবো এটা হিসেব করে আমি একটা কাট অফ লোকেশন ফিক্স করে রাখতাম। তো ধরেন 3টার পর থেকে আমি হচ্ছে দেখতে থাকতাম যে সুইটেবল একটা জায়গা, যে জেনারেলি আমি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, পাবলিক জায়গাগুলো যেগুলো, ওগুলাতেই থাকার জন্য অ্যাপ্রোচ করতাম। আর বাট আমি মানুষের বাসাতেও বেশ অনেকগুলো দিন থাকছি, বাট শুরুতেই তো কারো বাসায় অ্যাপ্রোচ করা যায় না, তো এই ধরনের জায়গাগুলোতে হচ্ছে আগে গিয়ে বলতাম, দেন হয়তো কেউ বলতো যে আমার বাসায় থাকেন, তো ওনার সাথে থাকতাম। তো আপনার দেখা যেত যে 4টা 4:30টার মধ্যেই আমি কোনো না কোনো জায়গায় উঠে যাওয়ার চেষ্টা করতাম। খুবই 2-3 দিন হয়েছে এরকম যে আমি অন্ধকার হয়ে গেছে কোনো জায়গা ম্যানেজ করতে, মানে ম্যানেজ প্রতিদিনই হয়েছে, বাট একটু সমস্যা হয়েছে, এরকম খুব কম দিনই ছিল। সো এই যে দীর্ঘ একটা জার্নি, সো এর মধ্যে নিশ্চয়ই ভালো সময় খারাপ সময় কেটেছে। তো আমি যদি প্রতিবন্ধকতার বিষয়ে আসি, বা কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে বা কোনো বিপদে পড়তে কি হয়েছে কিনা? এটা আসলে একটা সারপ্রাইজিং ফ্যাক্ট, সেটা হচ্ছে আমি মানে জেনারেলি যেটা হয় যে আমরা তো আসলে ঘর থেকে বাইর হওয়ার আগে আমাদের অনেক ধরনের মাথার মধ্যে চিন্তা থাকে যে ঘর থেকে বাইর হলেই তো শেষ, কিছু করতে পারে, হ্যাঁ কিছু করতে পারে। কিন্তু সারপ্রাইজিংলি আমার এই 48 দিনের জার্নিতে আমার মানে 2-একটা খুবই মাইনর ইনসিডেন্ট ছাড়া তেমন কোনো আহামরি সমস্যাই হয়নি, তেমন কিছু হয়ই নেই আসলে বলা চলে। তো খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল এটা। মানে আমরা কিন্তু অনেক সময় বলি যে স্টেশন কেন্দ্রিক যে জায়গাগুলো থাকে বা নদীর আশপাশ দিয়ে যে চরগুলো থাকে, সেই অঞ্চলগুলো ডাকাত বা বিভিন্ন অপরাধ প্রবণ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আসলে মূলত জানতে চাওয়া যে আমরা এটা যেটা ধারণা করি সেটা কি আপনার সঙ্গে বাস্তবে কিছু ঘটেছে কিনা? না, আসলে ওরকম আমার সাথে কিছুই ঘটে নাই। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল একদম এক্সপিডিশনের শুরুর দিকে, যে আপনার লালমনিরহাটে যেদিন আমি ছিলাম, ওইটা ছিল আমার ডে 2 অথবা 3 মনে হয়। আচ্ছা। তো ডে 2, হ্যাঁ। তো লালমনিরহাটে ওখানে এক গ্রামে খুবই অজপাড়া গা, তো ওনারা ভাবছিল যে আমি কি না কি কই থেকে আসছি। তারপরে আমার জেনারেলি কায়াক যেখানে থাকে আমিও সেখানে থাকি, বাট ওই দিন কায়াকটা একটু দূরে, আমি হচ্ছে বাজারের একটা মাদ্রাসায় ছিলাম। তো আমার স্টোরিটা বিলিভেবল হয় যখন কেউ কায়াকটা দেখে। তো যেহেতু কায়াকটা দূরে, তো ওনাদের হচ্ছে একটু সন্দেহ হচ্ছিল, তো ওনারা একটু বেসিক জিজ্ঞাসাবাদ করতেছিল। একজন হুজুর ছিল, যিনি খুবই মজার কোশ্চেন করতেছিল যে আমি বাড়ি থেকে পালায় আসছি কিনা, আমার বাবা মাকে কল করবে। তো এই ধরনের একটা ছোট্ট ইনসিডেন্ট ছাড়া আর আমার পুরো পথে কোনো জায়গায় কোনো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যাই হয়নি, খুবই সেফলি করতে পারছি। মজার কথা বলছিলেন যে একজন মজার প্রশ্ন করছিলেন, তো মজার বিষয়ে যদি আসি পুরো অভিযানের থেকে,
সো এমন কি কোনো ঘটনা আছে খুবই মজার? আসলে খুবই মজার ঘটনা অনেক ঘটছে। আচ্ছা, তো আমি কিছু আসলে- যদি আমাদের একটু হ্যাঁ, দর্শকদের জন্য শোনা। আমি চিটগং দিকে যখন আসছি, আচ্ছা, চাঁদপুর পর্যন্ত মানে নোয়াখালী পর্যন্ত আমি খুবই খুবই শান্তিতে আসছি, কারণ হচ্ছে নদীর আশেপাশে অলওয়েজ গ্রাম থাকে। গ্রাম মানে সেখানে মানুষ আছে, মসজিদ আছে, জি, মাদ্রাসা আছে, কিছু না কিছু ম্যানেজ ম্যানেজ হয়েই যায়, কিছু না কিছু সবখানেই পাওয়া যায়। কিন্তু আপনার যখন আমি মিরেশ্বরাই ক্রস করে চলে আসছি, জি, তারপর থেকে একটা সমস্যা হচ্ছিল যে মানে নদীর পাড়ে গ্রাম থাকে, মানুষের ঘর বাড়ি থাকে, কিন্তু সাগর পাড়ে কিন্তু থাকে না। তো সাগর পাড়ে পুরাটাই থাকে হচ্ছে বালি। আর দেখা যায় যে 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে মানুষের বসত বাড়ি। এখন আমি যেহেতু একা, আমি তো কায়াকটা 1 কিলোমিটার নিয়ে যেতে পারবো না। তো দেখা যেত যে যখন আমি সাগর পাড়ের দিকে আসতেছি, তখন আমি হচ্ছে থাকার জায়গা নিয়ে একটু চ্যালেঞ্জ ফেস করতেছিলাম। তো এরকমই একটা দিন, এটা ছিল হচ্ছে চিটগং এর অলংকার যেই বরাবরে, ওই অলংকারের পাশে যে আপনার একটা বিচ আছে, কি জানি বিচটার নাম ভুলে গেছি, অলংকারের আশেপাশে। তো ওই বিচটার পাশে যখন আমি আসছি, ওই দিন সন্ধ্যা হয়ে গেছে। তো একদমই সন্ধ্যা হয়ে গেছে। আমি ভাটিয়ারি থেকে আমি জায়গা খুঁজতেছি, কিন্তু ভাটিয়ারির সাইডটাতে পুরাটাই হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ড। তো শিপ ব্রেকিং ইয়ার্ডটা একটু সেন্সিটিভ জায়গা। ওরা হচ্ছে ওদের ওইখানে অনেক চুরি চামারি হয়। তো হচ্ছে ওরা ওই শিপ ব্রেকিং ইয়ার্ডের আশেপাশে মানুষজন আসলে ওরা অনেক উইয়ার্ডলি বিহেভ করে। তো শিপ ব্রেকিং ইয়ার্ডের ওইখানে থাকা যাবে না। তো ওইটা ক্রস করতে করতে সামনে এসে ম্যানগ্রোভ ফরেস্ট। তো ম্যানগ্রোভটার ওইখানেও খুবই মানে ম্যানগ্রোভের ওখানে তো থাকার কোনো স্কোপই নেই, কারণ ওইখানে জোয়ার আসলে পানি, আবার জোয়ার চলে গেলে অনেক কাদা। তো ম্যানগ্রোভ ফরেস্টটা পার করতে করতে সামনে ততক্ষণে ভাটা চলে আসছে। তো ভাটা আসা মানে হচ্ছে বড় একটা পোর্শন তখন কাদা। কাদাটা পার করে আমার যাইতে হবে, যেটা জোয়ারের সময় ওটা পানি থাকে। তো এখন আমি তো একদমই কোনো লোকালিটিতে উঠতে পারতেছি না। তো আমি চালাইতেছি, রাত প্রায় 8টার মতো হয়ে গেছে। তো এখন আমি কোথাও কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তো একটা ছোট চ্যানেল দেখলাম যে শহরের দিক থেকে আসতেছে। তো আমি ওই চ্যানেলটা দেখে দেখলাম যে আর কোনো মানে সামনে গেলেও আমি কিছু পাবো না। তো আমি এই চ্যানেলটা দিয়েই ঢুকলাম। দুর্গন্ধ হলো একদম চ্যানেল, শহরের মানে ময়লা আবর্জনা সব সমুদ্রে ফেলে ফেলে। হ্যাঁ, তো হচ্ছে ওই চ্যানেল দিয়ে আমি একটুখানি ঢোকার পরে দেখি যে একটা মাছ ধরার নৌকা আটকায় আছে। তো ওনারা হচ্ছে প্রথমে এরকম লাইট মারলো আমার দিকে। তো আমি বললাম যে আমি শহরের দিকে যাব। পরে ওনারা হচ্ছে বুঝলো যে আমি ঘুরতে আসছি। পরে ওনারা বললো যে আসেন আমাদের সাথে বসেন। ওনারাও আটকায় গেছে ভাটার কারণে, খালে পানি, ওই চ্যানেলটাতে পানি কমে গেছে। তো তারাও সামনে যেতে পারতেছিল না। সামনে একটা ঘাট আছে, ওই ঘাটে যাচ্ছিল ওনারা। পরে ওনারা হচ্ছে জাস্ট 5 মিনিটের পরিচয়ে ওনারা ইলিশ মাছ ধরতে গেছিল। 4 দিন পরে ঘাটে ব্যাক আসছে। তো এই রাতটা এত মজার ছিল যে আমি মানে ওনারা মনে হয় যেন আকাশের তারা পেয়ে গেছে, এরকম অবস্থা। ওই কাদার মধ্যে, যে ধরেন 200 মিটার মতো কাদা, সামনে ঘাট, এতটুকু জায়গার মধ্যে আটকানো বোটটা। উনি সাথে সাথে, যিনি মাঝি ছিল, উনি সাথে সাথে দুজনকে পাঠাইলো আমার জন্য নাস্তা নিয়ে আসতে। পরে কয়েল নিয়ে আসতে। ওইখানে ওই দুর্গন্ধযুক্ত পানি তো অনেক মশা। তো ওনারা কয়েল নিয়ে, আমি যতই মানা করি কিছু শুনে না। ইলিশ মাছের ওই ককশিটের বক্স সাথে সাথে খুলে ওখান থেকে মাছ বের করে, মাঝি যে ভাই উনি হচ্ছে নিজে দাঁড়ায় থেকে ওটাকে কাটাইছে, ভাজাইছে। তারপরে মানে রাতে আমি খাওয়ার পরে ওনারা বলে যে আপনি তাহলে একটু রেস্ট নেন, আমরা হচ্ছে জোয়ার আসলে আমরা ঘাটের দিকে যাব। আমি রেস্ট নিতে যাই, আমি ঘুমাই গেছি। পরে ঘুম থেকে উঠে এমন একটা সময় আমার ঘুম ভাঙলো, দেখি যে একজন ধূপ জ্বালায় আমার দিকে ধূপের ধোঁয়াগুলা বাতাস করে দিচ্ছে যাতে হচ্ছে মশা না আসে। আরেকজন আমার পায়ের কাছে বসে আছে, আমার পাটা ঢাকা একটা কম্বল দিয়ে। আর আমার মোবাইল ক্যামেরা পড়েছিল বাইরে, ওনারা এটাকে ঢুকায় সিন্ধুকে ঢুকায় রাখছে। আমার কায়াকটাকে নৌকার উপরে তুলছে সবাই মিলে, তুলে ওইটাকে সুন্দর করে ঢেকে রাখছে। মানে আমি তো অবাক যে ভাই এরা 4 দিন ধরে ওনারা সমুদ্রে ছিল, সেখান থেকে আসছে, নিজেরাই এক্সস্টেড। তার উপরে ওনাদের ওই বোটে আমি যাওয়ার 12-13 দিন আগে ডাকাতি হয়েছে। আজকে আবার আমি ওনাদের বোটেই ডাকাতি হয়েছে। যিনি মাঝি ছিল ওনার হচ্ছে ওনাকে বেশ মারধরও করছে। তো আজকে আমি একজন অপরিচিত মানুষ,
রাতের বেলা রাতের বেলা। ওনাদের কাছে এসে এখানে আশ্রয় উঠলাম নিয়েছেন। আর ওনারা আমাকে এইরকম ভাবে ট্রিট আতিথেয়তা করতেছে। করেছে। পরে আমি রাতের বেলা ঘাটে ওনাদের ওই বোটের উপরেই ছিলাম, ছোট্ট একটা বোট, খুবই ছোট। তো এটা খুবই একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, আপনি ভাইয়া বলছিলেন যে সমুদ্রে আপনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে, নদী থেকে তিস্তা থেকে শুরু করে সেই চিটাগাঙে পৌঁছে গিয়েছেন। সো এরপর তো দীর্ঘ একটা পথ আপনি এই সমুদ্র ধরেই চলেছেন, মানে শাহপুর দ্বীপ পর্যন্ত। সো সেই কথায় যদি আসি যে ওই সময়টা কেমন ছিল, সমুদ্রের যাত্রাটা? সমুদ্রের যাত্রাটা আসলে ওই যে যেটা বললাম যে থাকার জায়গা ম্যানেজ করাটাতে একটু ডিফিকাল্টিস ছিল। আর এর বাইরে মানে ন্যাচারাল ডিফিকাল্টিস তেমন আহামরি কিছু ছিল না। আচ্ছা, সমুদ্রের ঢেউগুলো কি মানে অনেক বড় বড় ঢেউ থাকে, কিন্তু রিদমটা প্রেডিক্টেবল থাকে। আচ্ছা, যে আপনার ফ্রিকোয়েন্সি কম থাকে ঢেউয়ের। আর বড় ঢেউ হলেও এটা এতই বড় যে আমার ওই ছোট্ট কায়াকের জন্য ওইটা খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা যতটুকু স্কিল আছে তাতে আমার মোটামুটি ম্যানেজেবল মনে হচ্ছিল সব কিছু। কোনো জায়গায় আমি খুব চ্যালেঞ্জিং কিছু ফেস করি নাই। তারপরে আমি যখন চিটং এর পোর্শনটুকুতে আমি অনেকগুলো শিপে ছিলাম। প্রত্যেক রাতেই 3-4টা শিপে আমি ছিলাম। যে যখন আমি কর্ণফুলীর মোহনাটা পার করি, ওইখানে একটা জায়গা আছে, এত অসংখ্য লাইটার ভেসেল দাঁড়ায় থাকে যে মনে হয় যে কোনো দানবীয় হাত দিয়ে যদি মুঠ করি অনেকগুলো উঠে আসবে, এরকম টাইপের খেলনার মতো। একদম মানে খুবই ইন্টারেস্টিং জায়গা। আমি ওই জায়গাটুকু মানে এরকম চারদিকে তাকা দেখি, কিসের কায়েক চালাবো আর কি করবো, আমি চারদিকে দেখতাম। তো ওইখানে হচ্ছে লোকজন শিপের থেকে অনেক ডাকাডাকি করতো, তো হচ্ছে ওনাদের সাথে থাকছিলাম। তারপর এরপরে সামনে এসে আরেকটা জায়গায় ছিলাম, এটা হচ্ছে একটা কয়লা বিদ্যুৎ প্রকল্প। ওই রাতটাও ইন্টারেস্টিং ছিল যে আমরা ওই শিপটা কয়লা আনে মাদার ভেসেল থেকে। তা আমি ওনাদের ওইখানে জাস্ট জোয়ার চলে আসছিল। তো আমার চাঁদপুরের পর থেকে আমি একটা ডিফিকাল্টিস ফেস করতেছিলাম, সেটা হচ্ছে জোয়ার ভাটা। চাঁদপুরের আগে পর্যন্ত পুরা জায়গাটা হচ্ছে একমুখী, যে জোয়ার ভাটার কোনো ইম্প্যাক্ট নাই, সবই ডাউনস্ট্রিম। চাঁদপুরের পরে আপনার জোয়ার ভাটা। আমার যে রুট, আমার যাইতে হবে অলওয়েজ ভাটার দিকে, জোয়ারের সময় উল্টা। তো আমি দেখা যেত যে দিনের একটা সিগনিফিক্যান্ট টাইম আমার হচ্ছে ইউটিলাইজ করতে পারতাম না জোয়ারের কারণে। আর জোয়ারের টাইমিংটা চেঞ্জ হয় প্রতিদিন, এটা হচ্ছে আধা ঘন্টা করে আগাইতে থাকে, আবার লোকেশনের বেসিসেও জিনিসটা চেঞ্জ হতে থাকে। যত আমি দক্ষিণে যাবো তত হচ্ছে জিনিসটা আগায় যায়। তো এইগুলোর জন্য আমি দেখা যেত যে একটা বড় টাইম বসে থাকা লাগতো। তো ওইরকমই একটা ছোট হল্ট নিয়েছিলাম একটা শিপে। তো ওনারা বলে যে ওনারা মাদার ভেসেলে যাবে কয়লা। আমি তো চিন্তা করলাম যে ভাই মাদার ভেসেল দেখার একটা স্কোপ কেমনে ছাড়ি। তা আমি ওনাদের সাথে ওই রাত থাকি গেছিলাম। তারপরে খুবই মজা হয়েছিল, মাদার ভেসেল দেখলাম। তারপরে রাতের বেলা আবার কয়লা বিদ্যুৎ প্রকল্পে আসলাম। তারপরে ওই বিদ্যুৎ প্রকল্পের যেই ক্যারিয়ার বেল্ট, ওই বেল্টের মধ্যে কয়লা ট্রান্সপোর্ট করে, সবকিছু অনেক ইন্টারেস্ট নিয়ে এগুলো দেখলাম। তারপরে এগুলো করতে করতে আমি হচ্ছে কক্সবাজারের দিকে পৌঁছে যাই। কক্সবাজার পৌঁছানোর পরে ওইখানে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। যে একদম তীরের পাশে, তীর যে জায়গাটা, ওইখানটাতে হচ্ছে অনেক বড় বড় ভাঙা ঢেউ থাকে, যে একদম কার্ভ করে ঢেউগুলো পড়ে। কারণ ওই নিচে তো বালি, তো ঢেউটা যখন আসে নিচে বাধা পায়া পানিগুলো উপরের দিকে চলে আসে। তো এই জায়গাটাতে হচ্ছে আমার যে কায়াকটা, এটা খুবই ফালতু কায়াক আসলে। মানে যারা প্রফেশনাল কায়াকার, আমার এক ভাই আছে মানে যার কায়াক অ্যাকচুয়ালি এটা, উনি হচ্ছে শিহাব ভাইয়ের কায়াকটা দিয়েই মূলত এই এত লঙ্কা কাণ্ড। তো শিহাব ভাইয়ের ভাষায় যদি বলি, এটা একটা খেলনা। তো আপনি এই খেলনা নিয়েও কিন্তু তিস্তা থেকে সেই মানে আমার খেলনা হলেও আমার হচ্ছে ওই কক্সবাজারের এক পর্যন্ত আমার তেমন একটা কোনো অসুবিধা হয়নি, ম্যানেজ করে নিয়েছিলাম। কিন্তু কক্সবাজারের দিকে যাওয়ার পরে যেটা হয়েছে যে সি কায়াক গুলার একটা ডিফারেন্ট জিওমেট্রি থাকে। তো ওই জায়গাতে ওই ঢেউয়ের মধ্যে হচ্ছে এই কায়াক একদমই মানে পারফর্ম করতে পারতেছিল না। তো প্রতিদিন তীরে আসা, মানে ওই তীরের 100 মিটার জায়গা ক্রস করে পাড়ে ওঠা, আবার সকালবেলা পার থেকে সমুদ্রে যাওয়া, এই দুইটা 100 মিটার জায়গা প্রতিদিন হচ্ছে কায়াকটা একটা সুইমিং পুল হয়ে যেত। আর একটু নাকানে চুবানি খায়া ঢুকতাম, আর নাকানে চুবানি খায়া বাইরে হইতাম। এইভাবেই হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ওইখানে লাগছিল 4 দিন। তো ওই 4 দিনের ডিফিকাল্টিস ছিল এটাই।
তো অনেক ওয়েট করে যে বড় ঢেউয়ের ফাঁকা দিয়ে কোনো মতে ঢুকে যাওয়া, এটা ছিল ওই দিকের সমস্যা। আর এর বাইরে কোনো মানে সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হয়নি। ওই সমুদ্রেও মাঝিরা মাছ ধরে, মানুষজন দেখে অনেক অবাক হয়ে যেত যে কি একজন মানুষ একা একা যাচ্ছে, ছোট্ট একটা বাহন, সবাই অনেক মজা পেত। আসলে আমার সেফটি নিয়ে ইস্যু না হওয়ার এটাও একটা রিজন ছিল যে মানুষ এতই মজা পেয়ে যেত, আইডিয়াটাই এত উদ্ভট, মানে এক্সট্রা কোনো চিন্তায় করার সময় না পারোকে আপনি চলে যেতেন। সো এই যে দীর্ঘ 48 দিনের জার্নি, সো যখন শেষ করলেন শাহপুরীর দ্বীপে, ওই সময়ের অনুভূতিটা আসলে কেমন ছিল? যে এখন আমার ঘরে ফিরতে হবে, ওই সময়ের অনুভূতিটা কেমন? আসলে ভাই এক্সাক্ট ওই মোমেন্টের অনুভূতিটা আমি বলতে পারবো না, যে ওই অনুভূতিটা আসলে আমি ঠিকমতো প্রসেসই করতে পারি না, কিন্তু ওই শেষ যে হবে এটা তো আমি দেখতেছি প্রতিদিন, যে প্রোগ্রেস দেখতেছি। আমার এর আগে থেকে 7-8 দিন আগে থেকে আমার হচ্ছে একটা খারাপ লাগা কাজ করতেছিল, যে এতদিন ধরে একটা রিদমে চালাইতেছি, যে অভিযানটা শেষ হয়ে যাইতেছে, তো একটা মিক্সড ফিলিংস, যে একটা কমপ্লিশনের একটা অ্যাচিভমেন্ট, সেন্স অফ অ্যাচিভমেন্টও কাজ করতেছে, আবার অ্যাট দ্য সেম টাইম শেষ হয়ে যাচ্ছে এটাও খারাপ লাগতেছে। আর এক্স্যাক্টলি যখন আমি হচ্ছে শেষ করি অভিযানটা, মানে শাহপুরীর দ্বীপের একদম শেষ পয়েন্টে যখন আমি পৌঁছাই, ওই দিনটা না কেমনে চলে গেছে আমি জানিও না। তো ওই দিন শেষ করার পরে সবাই আসা হচ্ছে, অনেক ওইখানকার মানুষজন আসলো, ছবি তুললো, পরিচিত মানুষজন অনেক আসলো, তো কোনো কিছু প্রসেস করতে পারতেছিলাম না। কিন্তু ওই দিনের পরবর্তী দিনগুলোতে আমার নিজের অনেক আজেইরা মনে হইতেছিল, সকালে উঠে আর কায়াক নিয়ে বের হইতে হইতেছে না, খুবই কোনো কাজ কাপ নাই, আজেইরা। দারুণ, সত্যি মানে আপনার জার্নিটা একদমই আমার দৃষ্টি থেকে যদি বলি খুবই অন্যরকম একটা জার্নি, মানে এবং মানে মজার বিষয় হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক, সো আপনি যে নদীমাতৃক এবং একই সঙ্গে সমুদ্রকে নিয়েও চিন্তা করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন, এটা সত্যি মানে অসাধারণ জার্নি। ভাই, আপনি যে নদী ভ্রমণের কথা বলছেন, সো আপনি যেহেতু নদীর মাঝখান দিয়ে গিয়েছেন, আমাদের তো প্রচুর পরিমাণে নদী, তো আপনি নিশ্চয়ই নদীর জনপদের দৃশ্যগুলো দেখার আপনার সুযোগ হয়েছে। সো আমি যদি আমাদের পরিবেশের কথা বলি, সে পরিবেশের দৃষ্টিকোণ থেকে আপনি আসলে কিভাবে দেখেছেন নদীকে? আসলে ভাই আমাদের দেশে এত নদী, আর এই জিনিসটা এত ইউনিক একটা রিভার সিস্টেম, কিন্তু আসলে আমরা এগুলো প্রতিদিন দেখি, তো আমরা আসলে এইগুলার প্রপার ইউটিলাইজেশন কি হইতে পারে, বা এইগুলা যে কত ইনক্রেডিবল একটা জিনিস, আমরা না এই জিনিসটা রিয়ালাইজ করি না। কিন্তু আসলে আমাদের এই রিভার সিস্টেমটা এত ইন্ট্রিকেট, এত সুন্দর একটা জিনিস, কিন্তু আমরা আসলে এটাকে কোথাও প্রপারলি ইউজও করতেছি না, আর এটাকে টেক কেয়ারও করতেছি না। মানে আমার এই এক্সপিডিশনটার আগে আমি প্রিপারেটরি কয়েকটা এক্সপিডিশন করি, তার মধ্যে একটা ছিল হচ্ছে বুড়িগঙ্গা নদী ধরে চাঁদপুর পর্যন্ত যাওয়া। তো ওই বুড়িগঙ্গার পানিটা মানে এই পানিতে যদি আমি পড়ে যাই, আমি আমার পার্টনার যে ছিল ওরা বলছে যে আমাকে আর উদ্ধার করার দরকার নেই, তো এত খারাপ অবস্থা এই পানির। তো এই বুড়িগঙ্গাটা কিন্তু এখন চাইলেও এটাকে ঠিক করা পসিবল না, মানে পসিবলই না, এটা যদি চাইও 10 বছরের প্রজেক্ট, এমন একটা জায়গায় পৌঁছায় গেছে জিনিসটা। কিন্তু ধরেন পদ্মা এক্সপিডিশন করছি আমি, পদ্মার যে পানি, মানে আপনি জাস্ট, আমি কয়েকটা ড্রোন শট নিছি, মানে তাকায় থাকতে ইচ্ছা করে পানির দিকে, এত সুন্দর পানির অবস্থা। তো এই নদীগুলা আসলে যদি টেক কেয়ার না হয়, কারণ ঢাকা শহর যেরকম এক্সপ্যান্ড করতেছে, এটা এক্সপ্যান্ড করবে, অন্যান্য শহরগুলোতে কলকারখানা হবে, সেম জিনিসগুলা আরো নদী হবে, আরো বুড়িগঙ্গা হবে। তো এই জিনিসগুলা আসলে কেয়ারফুল হওয়ার সময় আরো আগে ছিল, বাট এখনো আমরা চাইলে অন্য নদীগুলাকে আমরা প্রিজার্ভ করতে পারি। তো এই জায়গাটা আমার মনে হয় যে কায়াকিং বা এই ধরনের স্পোর্টসটার এখানে একটা বড় ভূমিকা হচ্ছে এটা, যে যত বেশি মানুষ এই ধরনের স্পোর্টসে ইনভলভড হবে, তত বেশি মানুষ এই সিচুয়েশনগুলো দেখবে। যখন আপনি বুড়িগঙ্গার পানি দেখতেছেন, আবার পদ্মার পানি দেখতেছেন, তখন আসলে আপনাকে নতুন করে বলার কিছু নাই, মানে এটা খুবই মানে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটা বিষয়। এই জায়গাতে আমি বলবো যে বেশি বেশি মানুষ যদি এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এক্সপ্লোরেটরি জিনিসে আসে, তখন এই জিনিসগুলো ইমপ্রুভ করার চান্সটা আরো অনেক বাড়বে। সো আপনি যেহেতু বলছেন আরো বেশি মানুষ কিভাবে যুক্ত হওয়ার বিষয়, সো তরুণদের বিষয়ে যদি আসি, আপনিও তরুণ, সো সেই জায়গা থেকে তরুণরা আসলে কিভাবে এটার মাধ্যমে অনুপ্রাণিত হতে পারে এবং কাজ করতে পারে, আপনার কি মনে হয়? তরুণদের ক্ষেত্রে মানে অ্যাডভেঞ্চার স্পোর্টসটাই তো আসলে তরুণদের খেলা। এখন
আমরা যারা মানে বুড়া হয়েও করা যায়, আমি বুড়াদেরকে এখানে ইয়ে করতে চাই না, কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস আসলে তরুণদের খেলা। তো এখন তরুণরা আমাদের দেশে এখন মানে যেটা হয় যে একটা কালচার থাকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে বাপকে দেখে ছেলে শিখে, ছেলে তারপরে জেনারেশন টু জেনারেশন একটা আউটডোরজি মাইন্ডসেট, মানে এটা এক জেনারেশন আরেক জেনারেশনকে পাস করে। কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের ইকোনমিক কি বলে ইকোনমিক ব্যাপার স্যাপার, হ্যাঁ, যেহেতু আমাদের অনেক জ্ঞানা, আমরা পেটের চাহিদা মেটাইতেই আমাদের দিনের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম চলে যায়। তো আমাদের দেশে এই চিন্তাধারাটা একটু কম, আন্ডারস্ট্যান্ডেবল, বাট স্টিল মানে তরুণদের আমি মনে করি যে এই আউটার ওয়ার্ল্ড এক্সপ্লোর করাটা খুব বেশি দরকার, কারণ তরুণরাই তো আসলে এগুলা করবে। যখন আপনি ধরেন ইউনিভার্সিটিতে আসেন, আপনি কলেজে আসেন, এই টাইমটা হচ্ছে গোল্ডেন এজ। এই টাইমটা আমার মনে হয় ওই মোবাইল স্ক্রিনে আটকায় থাকা মানে খুবই ডেভাস্টেটিং একটা ডিসিশন। তো নতুন নতুন স্পোর্টস ট্রাই আউট করা, তারপরে নিজের ইন্টারেস্টটা মানে আমার কি ভালো লাগে এটা বুঝতে হলেও তো আমার বাইর হইতে হবে। এই জায়গাটাতেই আসলে আমরা আটকায় যাই আর কি। আমার মনে হয় সবার উচিত অ্যাটলিস্ট ঘর থেকে বাইর হওয়া আর একটু ডিফারেন্ট কাইন্ড অফ ট্যুরিজম এক্সপ্লোর করা, যে ধরেন শুধু কক্সবাজার বা টাঙ্গুয়ার হাওর এইরকম জায়গায় আটকায় না থাকা, যে আর কি আছে যেটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের বাইরে, এক্সপ্লোর করা, কালচারাল এক্সপ্লোরেশন বা প্রকৃতি দেখা, মানে যার মাধ্যমে নিজেকেও এক্সপ্লোর করা সম্ভব হবে। ভাই এবারে আসতে চাই একটু আপনার পর্বতারোহণের বিষয়ে। আমি জানি যে আপনি পর্বতারোহণ করেন এবং আপনি একজন পর্বতারোহী। সো এতটুকু জানি যে আপনি একাও পর্বতারোহণ করেছেন। সো যদি সেই প্রসঙ্গে আসি যে আপনি কোন পর্বতটি একা অভিযান করেছিলেন? আসলে আমার মাউন্টেনিয়ারিং জার্নিটা মোটামুটি বেশ অনেক দিনের। তো আগে বান্দরবান যাওয়া হইতো অনেক, তারপরে ইন্ডিয়া যাওয়া হইতো অনেক। তো আমি যখন একদম শুরুর দিকে ছিলাম, তো তখন আমি কোয়েস্ট, একটা ক্লাব দ্য কোয়েস্ট, কোয়েস্টের সাথে আমার মাউন্টেনিয়ারিং জার্নিটা শুরু হয়। তো কোয়েস্টে সালিন ভাই ছিল, সালিন ভাই, মাইনুল ভাই, তো উনাদের আশপাশ থেকেই মূলত এই পর্বতারোহণের পোকাটা, এই ইনফেকশনটা হয়। তো শুরু থেকেই আসলে একটু নতুন কিছু করার একটা আর্জ ছিল আর কি, যে আচ্ছা নতুন কি করা যায় এরকম। তো আমরা যখন ইন্ডিয়াতে ক্লাইম্ব করতাম, তখন একটা ফিলোসফি আছে ক্লাইম্বিং এর, যে অ্যালপাইন স্টাইল বা সেলফ সাপোর্টেড স্টাইল। এই স্টাইলটা আমরা অনেক ট্রাই করতাম, যে অ্যালপাইন স্টাইলে কিছু করার, যে ধরেন সাপোর্টেড যে ক্লাইম্বিং স্টাইলটা, ওই স্টাইলের এক্সপিডিশনগুলোতে অনেক এক্সটার্নাল সাপোর্ট থাকে টিমের বাইরে, যে ধরেন গাইড, শেরপা, পোর্টার, যে ক্লাইম্বারদের বাইরে এক্সটার্নাল হেল্প করার জন্য অনেকেই থাকে টিমে। তো সেলফ সাপোর্টেড স্টাইলটা হচ্ছে আসলে যখন দেখা গেল যে মাউন্টেনিয়ারিংটা একটু কম্পারেটিভলি ইজি হয়ে যাচ্ছে, যে ধরেন 1950s বা 60s 80s ওই টাইমের মাউন্টেনিয়ারিং তো অনেক ডিফিকাল্ট ছিল, যে আপনার বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাইতেই দেখা যাচ্ছে যে মাস পার হয়ে যাচ্ছে। তারপরে গিয়ার ভালো ছিল না, ওয়েদার আপডেট ছিল না। তো পরে যখন দেখা গেল যে এগুলো অনেক ইজি হয়ে গেল, মানুষ ইজিলি বেস ক্যাম্প পৌঁছাইতে পারতেছে, গিয়ার অনেক হালকা হয়ে গেল, তখন আরেকটা ডিফারেন্ট ফিলোসফি ডেভেলপ করে, যে সেলফ সাপোর্টেড স্টাইল, যে টিমের মানুষরাই সব কিছু করবে। তো আমরা ট্রাই করছি যে এইভাবে কিছু একটা করার, যে আমার কাছে পার্সোনালি এই স্টাইলটা একটু মোর এনজয়েবল লাগে, যে পুরা জিনিসটার মনে হচ্ছে মজাটা পাচ্ছি এরকম মনে হয়। তো এই স্টাইলটা প্র্যাকটিস করতে করতে আমরা উইন্টার এক্সপিডিশনে যাই। 2020-এ একটা উইন্টার এক্সপিডিশনে যাই। তো ওই টাইমে আমরা হচ্ছে চুলু ফরেস্ট একটা এক্সপিডিশন করি। চুলু ফরেস্টে গিয়ে হচ্ছে আমরা কিছু ব্যাড ডিসিশন ছিল, যেহেতু আমাদের প্রথম উইন্টার এক্সপিডিশন ছিল এটা। তো আমরা কিছু ভুলভাল লজিস্টিক্যাল ডিসিশনের কারণে আমাদের সামিট হয় নাই, ওইটা এক্সপিডিশনটা ফেইল হয়। তো বাট সেবার আমার প্রথম মনে হলো যে আসলে সেলফ সাপোর্টেড স্টাইলটাও আসলে আরেকটু অন্যরকমভাবে করা যায়, অ্যাটলিস্ট নিজেকে টেস্ট করার জন্য, যে অ্যাকচুয়ালি আসলে টিমমেট থাকলে একটা মেন্টাল সাপোর্ট দেয় টিমমেট থাকাটা।
তো আমি চাচ্ছিলাম যে আসলে একদমই একদমই সেলফ সাফিসিয়েন্ট, মানে আরেকটু ডিপার লেভেলে সেলফ সাফিসিয়েন্ট হইতে। আচ্ছা। তো আর প্লাস আমার আরেকটা সমস্যা হচ্ছে যে আমার আমার আশেপাশে যারা আছে ক্লাইম্বের সময় যারা পার্টনার থাকে এরা অনেক লজিস্টিক্যালি অনেক কি বলে পারদর্শী, আর আচ্ছা। আমি খুবই ফালতু এই লজিস্টিক্যাল কাজে। তো দেখা যায় যে সবাই অনেকগুলা করে ফেলে, তো আমি আচ্ছা। শুধুমাত্র ক্লাইম্বের পার্টটাতে এসে টিমের মধ্যে ইনপুট দেই। তো পুরো মজাটা মনে হয় যে পাই না। তো মনে হলো যে না, আমি সব কিছু মিলায়ে পুরো একটা এক্সপিডিশন নিজে নিজে করার ট্রাই করব। তো ওইখান থেকেই মূলত এই সোলো এক্সপিডিশনের চিন্তাটা আসে। তো 2020 থেকে 2023 পর্যন্ত 2 বছর আমি হচ্ছে এটার জন্য প্ল্যানিং করি, তারপরে টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা, গিয়ার ম্যানেজ করা, তো সব কিছু করে 2023-এ এসেও দেখলাম যে টাকা পয়সা আর ম্যানেজ হয় না। পরে হচ্ছে একটা ক্রাউড ফান্ডিং করে আমি নেপাল যাই। আচ্ছা। নেপাল গিয়ে আবার আমি টাকার পাসপোর্ট হারায় ফেলি। তারপরে তাও যাক কোনো মতে আমি হচ্ছে বেস ক্যাম্প পর্যন্ত যাই, তারপর আস্তে আস্তে ক্লাইম্বিং শুরু করি। এটা কোন পর্বত ছিল? এটা ছিল হচ্ছে মাউন্ট পিসাং। আচ্ছা, পিসাং। এটা হচ্ছে অন্নপূর্ণা রিজিয়নের একটা পিক। তারপর ওই টাইমটা ছিল হচ্ছে ওইটাও উইন্টারের সিজন ছিল। তো পুরা পিকটা একদম খালি ছিল, যে নর্মালি হচ্ছে পিকের মধ্যে অন্য এক্সপিডিশন রান করে বা হচ্ছে ইয়াকের ওই মেষপালকরা থাকে, তো রাখালরা থাকে, তো শেফার্ড ছিল না, কোনো এক্সপিডিশন ছিল না কোনো, পুরা মাউন্টেনটা একদমই ফাঁকা ছিল। তো ওইখানে আমার টোটাল 9 দিন আমি হচ্ছে ক্লাইম্বিং এর মানে লাস্ট গ্রাম থেকে আমি সেক্লুশনে ছিলাম হচ্ছে 9 দিন। তো এই টাইমটা খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কেমন কাটতো এই সময়গুলো? মানে যদি একদম মানে কিভাবে খাবার প্রস্তুত করতেন বা কিভাবে রুট আপনি খুঁজে বের করতেন, যেহেতু আপনার সাথে শেরপা বা গাইড ছিল না? রুটটা মানে শুধু ওই এক্সপিডিশনে না, সবসময় এক্সপিডিশনগুলোতে আসলে রুটটা অনেক স্টাডি করে যাই আমরা, যে হচ্ছে রুটটা কখন কোন দিকে যাচ্ছে, এলিভেশন কোন জায়গায় কেমন হইতে পারে। তো রুট স্টাডি করাটা আমার কাছে মনে হয় যে এক্সপিডিশনের একটা বিগ পার্ট। তো এই রুট স্টাডিটা করা থাকলে যেটা হয় যে মানে ইভেন উইদাউট জিপিএস আপনি আসলে পথ হারানোটা খুবই ডিফিকাল্ট। কারণ মানে পাহাড়ে জিনিসটা হচ্ছে কি, মানে আপনি হয়তো বা একদম মিনিস্কুল লেভেলে হয়তো বা আপনি রুট পাচ্ছেন না, কিন্তু ব্রডার অ্যাসপেক্টে কিন্তু আপনি রুট পাচ্ছেন, যে আপনার এই পাশে কোন পিক আছে, ওই পাশে কোন পিক আছে, এটা দেখেই কিন্তু আপনি অনেকটা নিজের লোকেশনটা বুঝে যাইতেছেন। তারপরে আপনার ধরেন আমি যখন একবার একটা ট্রেইলে উঠে যাইতেছি, তখন আসলে রুটটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে কোন দিক দিয়ে সেফলি আমি যাইতে পারবো। তো ওই নেগোসিয়েশন করতে করতেই আসলে পিকে পৌঁছায় যাওয়া যায়। আর এর বাইরে আমার সাথে হচ্ছে একটা জিপিএস ছিল। তো জিপিএসটা দেখে আসলে আমি আসলে জিপিএস এর উপর অতটা ডিপেন্ড করতে পারি না। এটা আমি মানে ওই আগে থেকে যে স্টাডিটা করি, ওই স্টাডিতেই বুঝা যায় আর কি, যে রুটটা কখন কোন দিকে যাইতে পারে। আর বেস ক্যাম্পগুলো তো সাধারণত কোনো না কোনো চিহ্ন থাকে, যে মানুষ আগে যারা ছিল তাদের ক্যাম্পের আশপাশটা ক্লিন থাকে। তো এইভাবে মোটামুটি বুঝে যাওয়া যায় আর কি। আর এরপরে ডেইলি এক্সপিরিয়েন্স যদি বলেন, ডেইলি এক্সপিরিয়েন্স আসলে ওই টাইমটাতে আসলে কোনো কিছু প্রসেস করার মতো স্পেসই থাকে না মাথায়, যে সারাদিন যেহেতু আমি একা, আমি ট্রেক করে যাচ্ছি, আমি ক্যাম্প সেট করতেছি, খাবার রান্না করতেছি, তো রাতের বেলা শুইলেই তো ঘুম, পরের দিন উঠে আবার ওই একই জিনিস। তো ওই সময় আসলে অত মেন্টাল স্পেসই ছিল না কিছু চিন্তা করার। আর খাওয়া দাওয়া খুবই লাইট জিনিসপাতি ইউজ করতাম, যে ডিম, নুডলস, তারপরে টুনা, এই ধরনের মানে লো ওয়েট বাট অনেক বেশি ক্যালোরি এই ধরনের জিনিসপাতি ইউজ করতাম। সো যেহেতু আপনি প্রায় 9 দিন বললেন যে একা ছিলেন, সো কোনো প্রতিবন্ধকতা এর মধ্যে হয়েছে কিনা, মানে নিজের জায়গা থেকে শারীরিক কোনো সমস্যা বা এমন কিছু? এক্স্যাক্টলি ওইরকম কোনো কিছুই হয় নাই, শারীরিক প্রতিবন্ধকতা বা হচ্ছে মানে যা হয়েছে সেটা এক্সপেক্টেড আর কি, আনএক্সপেক্টেড কিছু হয় নাই। যে হচ্ছে মানে হাই অ্যালটিটিউড ক্যাম্পে বাতাস হবে স্বাভাবিক, বা স্নোফল হবে এটাও স্বাভাবিক, কিন্তু এর বাইরে আনএক্সপেক্টেড কিছু হয় নাই। বাট যখন আমি সামিট পুশটা 2 বারে দেই, মানে হচ্ছে আমি প্রথম দিন সামিট পুশ দিয়ে আমি মাত্র 30 মিটার জায়গা থেকে আমি হচ্ছে টার্ন ব্যাক করতে হয় প্রথম দিন। তো তারপরের দিন আমি হচ্ছে খুবই ডেভাস্টেটেড ছিলাম, যে আবার কি যাব নাকি বাদ দিব, কারণ
মানে অ্যাকচুয়াল ক্লাইম্বিং এর ফানটা আমি পেয়ে গেছি, কারণ 30 মিটার তো আর এমন কোনো বড় বিষয় না। ক্লাইম্বটা তো করেই ফেলছি, এখন আবার ওইখানে জাস্ট একটা হাইপোথেটিক্যাল একটা জিনিস যে একদম এক্সাক্ট পয়েন্টে পৌঁছানো, ওইখানে পৌঁছে একটা ছবি তোলা, এটার জন্য আবার এত দূর যাব নাকি চলে আসব, এই একটা ডিলেমাতে ছিলাম। তো ওই দিন ওইখানে হচ্ছে আমার একটা ক্যামেরা হারায় যায়, যে হেলমেট সহ খুলে পড়ে যায়, আর আমি এটা পাই না। তো ক্যামেরাটা ছিল হচ্ছে আরেকটা একটা ছোট ভাই সাকিবের। তো জাস্ট বিকজ ওর ক্যামেরাটা হারাইছি, যে এখন অ্যাটলিস্ট সামিটটাও যদি না করে যাই তাহলে কি বলবো, এটার জন্য পরে গেলাম। তো সেকেন্ড দিন হচ্ছে সামিটটা হয়, কিন্তু সামিট থেকে ব্যাক করার সময় আমি একটা হচ্ছে বাজে ওয়েদারে পড়ে যাই। পাহাড়ে গেলে না মানে আমি এমনিতেও একটু লুথা, তার উপরে হচ্ছে পাহাড়ে গেলে আলো লুথা হয়ে যায়, আমি তাড়াতাড়ি কখনো মুভ করতে পারি না, দেরি করে ফেলাই। সামিট পুশগুলা সাধারণত অনেক ভোরবেলা দেয়, বাট আমি অলওয়েজ হচ্ছে লুথামি করে বেড়াতে দেরি হয়ে যায়। তো ওই দিনও আমার দেরি হয়ে যায়, সামিট মানে ওয়েদার উইন্ডোটা আমি মিস করে যাই। তো দুপুরের পরে একটা হচ্ছে সিগন্যাল ছিল ঝড় আসার, তো ওই ঝড়টাতেই আমি পড়ে যাই। তো ওইখানে একটু ডিফিকাল্ট হয়েছিল, যেহেতু একলা, তো ঝড়ে পড়ে গেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এর বাইরে তেমন আহামরি কিছু হয় বেশ স্মুথলি। সো এই যে দুইটা গল্প শুনলাম, স্পেশালি তিস্তা থেকে শাহপুরের দ্বীপ এবং ইসাং পর্বতে একা অভিযান। সো নিশ্চয়ই সামনেও পরিকল্পনা আছে মানে ভিন্নধর্মী কোনো এক্সপেডিশন করার? পরিকল্পনা ভাই কখন যে কি মাথায় আসে তো জানি না। আপনার আর কায়াকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, বাংলাদেশে তো ভাই অনেক নদী, প্রচুর। আমি 10 বছরেও মনে হয় সব নদীপথ শেষ করতে পারবো না। আর এমনিতে নদীপথের একটা জিনিস কি, মানে প্রত্যেকটা জায়গা তো হচ্ছে মানে নতুন গ্রাম, নতুন মানুষজন সাথে পরিচয়, তো কখনো বোর্ড লাগে না আর কি। তো আরো নদী আছে ইনশাল্লাহ, সামনের দিকে আরো অভিযান হবে। আর পাশাপাশি পাহাড়ে তো যাওয়াই লাগবে ভাই, মানে এটা তো কিছু করার নাই, এটা তো নেশা, সো যেতেই হবে, মানে কোনো সবথেকে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই আসলে নিজের সঙ্গে। এটা সবথেকে এক্সপেন্সিভ নেশা ভাই, এক্সপেন্সিভ নেশা আসলেই তাই। সো ইমতিয়াজ ভাই, খুব দারুণ দুটো গল্প শুনলাম। ইনশাআল্লাহ সামনে আশা করি আবারও সুযোগ হবে আপনার কোনো নতুন অভিযান নিয়ে গল্প শোনার। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। বন্ধু, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আশা করছি পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Experience next-level illumination with Ray Omnitex 40-watt tube light. Brighter, better, built to last.